হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ক্লাসে 2015-তে যেসব অঙ্ক এসেছিল সেখান থেকে আমি কিছু অঙ্ক করাবো। তবে এই অঙ্কগুলো যে শুধু ক্লার্কশিপের জন্যই প্রয়োজনীয় এমনটা নয়, সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তাই সবাইকে বলছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। ঠিক আছে, দেখো 1 নম্বরটা কি আছে। এ একটি কাজ করতে পারে 30 দিনে। এ একটি কাজ করতে পারে 30 দিনে। বি ওই কাজে এর থেকে 20% বেশি পারদর্শী। ঠিক আছে, বলছে বি ওই কাজে এর থেকে 20% বেশি পারদর্শী। এই 20% বেশি পারদর্শী কথাটি অর্থ হলো বি মানে বেশি কাজ করতে পারে, এ যতটা করবে তার থেকে 20% বেশি কাজ করতে পারে। তারপর কি বলছে, বি ওই কাজটি সম্পন্ন করে কত দিনে। ঠিক আছে, 20 দিনে না 22 দিনে, 25 দিনে, 27 দিনে, কোনটা সঠিক অ্যান্সার হবে। তাহলে দেখো কিভাবে করবে। আমি ধরে নিলাম এ কাজ করে 100 কাজের পরিমাণটা মানে অঙ্ক করার সুবিধার্থে 100 ধরে নিলাম। কাজের পরিমাণটা এই 100 করে কত দিনে বলছে, 30 দিনে। 30 দিনে বলছে। ঠিক আছে, তাহলে বি এই 30 দিনেই কত অংশ কাজ করে, 20% বেশি কাজ করে। তাহলে 100 এ করলে বি করবে স্বাভাবিকভাবে 120 অংশ। তাহলে 120 অংশ কাজ কতদিনে করবে, 30 দিনে করবে। 30 দিনে কাজ বেশি করতে পারে, বেশি পারদর্শী। ঠিক আছে, তাহলে বলছে বি ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে। তাহলে ওই কাজটি মানে আমি কাজটা কত অংশ ধরে নিয়েছিলাম, 100 তাহলে 100 কত দিনে করবে। অবশ্যই মানে এর থেকে সময়টা কিন্তু কম লাগবে, কারণ বি কাজ বেশি করতে পারে, তাহলে সময়টা কি লাগবে, কম লাগবে। তাহলে আমরা ঐকিক নিয়মে করব। এখানে ঐকিক নিয়মের যে প্রসেসটা আছে সেই প্রসেসে অঙ্ক করব। মানে 120 অংশ কাজ করে 30 দিনে, 1 অংশ কাজ করবে 30/120 দিনে, এবং কাজের পরিমাণটা বলছে ওই কাজটি, তাহলে কাজটি আমি প্রথমে 100 অংশ ধরে নিয়েছি। তাহলে 100 কাজ করবে 30/120 গুণন 100। কাটাকাটি করলে কি হবে, 0 কাটা, 3 দিয়ে 3 4 12, 4 25 100 সমান সমান 25 দিনে। তাহলে অ্যান্সার হবে 25 দিন অ্যান্সার। নেক্সট দেখো, 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। বলছে একটি পাত্রের 1/4 অংশ জলপূর্ণ থাকলে খালি থাকবে ওই পাত্রের কত অংশ। তাহলে জলপূর্ণ কত বলছে, 1/4 অংশ। 1/4 অংশ কথাটির অর্থ হলো 4 ভাগের 1 ভাগ ভর্তি আছে। তাহলে খালি আছে কত, স্বাভাবিকভাবেই বলা যায় 3 অংশ খালি আছে। 4 ভাগের 1 অংশ ভর্তি আছে, এই যে বলছে 4 ভাগের 1 অংশ ভর্তি আছে, তাহলে 3 অংশ খালি আছে। সঠিক উত্তর তাহলে কি, 3/4 অংশ। ঠিক আছে, যদি অঙ্কটি করি তাহলে কিভাবে করা যাবে। ধরে নিলাম পাত্রতে সম্পূর্ণ পাত্রটা 1 অংশ, অর্থাৎ পাত্রটিতে 1 অংশ জল আটে। পাত্রটা 1 অংশ ধরে নিলাম, 1 অংশের মধ্যে জল আছে কতটুক, 1/4 অংশ। তাহলে সম্পূর্ণ থেকে যতটুক জল আছে ততটা বাদ দিলাম, বিয়োগ করলাম। বিয়োগ করলে কি হবে, 4 লসাগু। তো 4 একে 4, 4 4 মিলে গেল 1, সমান সমান কত, 3/4 অংশ। এটা হলো খালি থাকবে, 3/4 অংশ খালি থাকবে, অর্থাৎ অ্যান্সার হলো 3/4 অংশ। ঠিক আছে, নেক্সট দেখো, 3 নাম্বার অঙ্কটা দাও কি আছে। বলছে 4 জনের বয়সের অনুপাত 1:2:3:4 এবং তাদের বয়সের গড় দেওয়া আছে 40 বছর। অর্থাৎ তাদের 4 জনের বয়সের গড় 40 বছর হলে কনিষ্ঠ জনের বয়স কত। অর্থাৎ সবচেয়ে ছোট যে আছে তার বয়স কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা আমি দুটি প্রসেসে দেখাবো। প্রথম প্রসেস হবে এক্স ধরে করব, পরের প্রসেস আমি এক্স ছাড়া করব। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে।
তাহলে কত জনের আছে? 4 জনের। 4 জনের বয়সের অনুপাত কি আছে? 1:2:3:4। তাহলে অনুপাত থাকলে সেটাকে আমরা x ধরে নিলাম। তাহলে 1x অর্থাৎ x ধরলাম, প্রথম জনের বয়স x, দ্বিতীয় জনের বয়স 2x, তৃতীয় জনের 3x, চতুর্থ জনের অনুপাত কত আছে? যেহেতু 4 আছে তাই 4x। তাহলে 4 জনের বয়স x ধরলাম। এখানে 4 জনের বয়সের গড় দেওয়া আছে, গড় কত দেওয়া আছে? 40। তাহলে 4 জনের মোট বয়স কত হবে? যত গড় থাকে ততকে মানে 4 দিয়ে গুণ করতে হবে। যত জন থাকে বা যতটা থাকবে তত দিয়ে গড়কে গুণ করলেই মোট বের হয়, অর্থাৎ সমষ্টি বের হয়। তাহলে সমষ্টি কত হবে? 40কে 4 দিয়ে গুণ করে দিলে সমষ্টি বের হবে। 4 জনের মোট বয়স কত হবে? 40 গুণন 4। ঠিক আছে, তাহলে এদিকে যে x ধরলাম আমরা, x2x 3x, এখানে আমরা যোগ করে দিই, তাহলে 4 জনের গড় মোট বয়স বের হবে। তাহলে x যোগ দিলাম 2x যোগ 3x যোগ, এখানে 4 জনের মোট বয়স সমান সমান, এদিকে লিখলাম 40 গুণন 4, এটাও 4 জনের মোট বয়স সমান করে দিলাম। ঠিক আছে, তাহলে x 2x 3x 4x যোগ করলে 4 3 7 7 2 9 একে 10x, 10x সমান সমান 40 সাথে 4 গুণ করলে 160। তাহলে x সমান সমান কত হবে? 16। মানে 10 দিয়ে 160 টা কাটলে 0 0 বাদ যাবে, অ্যান্সার কত থাকবে? 16। তাহলে x এর মান কত পারবেন? 16। তাহলে কনিষ্ঠ জন কে? সবচেয়ে ছোট কোনটা আছে? 1। তাহলে এই একই তো সবচেয়ে ছোট, তাহলে ছোট 1 কত দিলাম? x ধরেছিলাম, তাহলে x এর মান 16, অর্থাৎ কনিষ্ঠ জনের বয়স হবে 16 বছর। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো অপশন এ। ঠিক আছে, এবার দেখো x ছাড়া কিভাবে করবে। x ছাড়া যে প্রসেসটা আছে আমি সেটা দেখাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে। এবার অনুপাত কত আছে? 1:2:3:4। আমরা এই অনুপাতকেই ধরে নিলাম এটাই তাদের বয়স, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে তাহলে তাদের মোট বয়স কত হয়? 2 একে 3, 3 তে 6, 4, কত হয়? 10। 10 মানে তাদের 4 জনের মোট বয়স অনুপাত হিসাবে। এবার দেওয়া আছে কত? 4 জনের মোট বয়স কত হবে? এখানে গড় বয়স দেওয়া আছে, যদি মোট বয়স দেওয়া থাকে তাহলে ভালো কথা, যদি গড় থাকে তাহলে কতজন আছে তত দিয়ে গুণ করতে হবে। 40কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 4 16, 160। ঠিক আছে, অর্থাৎ 10 অনুপাত, এটা হলো 10 অনুপাত সমান 160 হলে 1 অনুপাতের হিসাবটা বের করতে হবে। ঠিক আছে, যে অনুপাত থেকে এইভাবে অঙ্ক করো তাহলে সবসময় 1 অনুপাতের হিসাবটা তোমাকে বের করে নিতে হবে। 1 অনুপাত সমান যত বের হবে সেই সংখ্যাটা এই অনুপাতের সঙ্গে গুণ করে দিতে হবে, তাহলে তাদের অরিজিনাল বয়সটি পাওয়া যাবে। তাহলে 1 অনুপাত সমান কত? 160কে 10 দিয়ে ভাগ, তাহলে অ্যান্সার হবে 16। তাহলে 1 অনুপাত সমান 16, এই 16 দিয়ে এগুলোকে গুণ করে দিলেই তাদের বয়স হবে। তাহলে প্রথম জনের অর্থাৎ ছোট জনের বয়স হবে 1 এর সাথে 16 গুণ করে 16 বছর, দ্বিতীয় জনের বয়স হবে 16 দুগুণে 32, তৃতীয় জনের বয়স হবে 3 × 48 এবং চতুর্থ জনের বয়স হবে 4 × 64। তারপর সবগুলো যোগ করবে, দেখবে তাদের মোট বয়স এই যে 160 দাঁড়াবে। ঠিক আছে, তাহলে ছোট জনের বয়স কত হবে? ছোট জন যেহেতু 1 আছে, তাহলে 1 অনুপাত সমান কত পেলাম? 16, তাই অ্যান্সার হবে 16 বছর। ঠিক আছে, নেক্সট দেখো। 4 নাম্বার অঙ্কটা দেখো কি আছে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5 এবং তাদের লসাগু দেওয়া আছে 60। 60 হলে সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? ঠিক আছে, আর হ্যাঁ, যদি এই কোশ্চেনের পিডিএফটা পেতে চাও তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ভিজিট করবে, সেখানে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। ডেসক্রিপশনে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যেও, এই পিডিএফটি সেখানে দেওয়া থাকবে। ঠিক আছে, আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি এই চ্যানেলে প্রতিনিয়তই প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো হয় বিভিন্ন পরীক্ষায় আসা ম্যাথগুলোই সমাধান করাবো। আমি সমাধান করিয়ে এটাই তোমাদের বোঝাতে চাইবো যে কম্পিটিটিভ এক্সামে কোন ধরনের ম্যাথগুলো তোমাদের শিখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে কি বলছে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5
এবং তাদের লসাগু 60 হলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? প্রথমে তোমাকে সংখ্যা দুটি বের করতে হবে। এটা আমি দুটো প্রসেসে দেখাবো, দেখো কি হবে। তাহলে মনে করো প্রথম সংখ্যা 4x এবং দ্বিতীয় সংখ্যা 5x ধরলাম, x ধরে করতেছি। এবার কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে। তাহলে যেহেতু দুটি সংখ্যা ধরলাম 4x এবং 5x, এই সংখ্যা দুটির আমরা লসাগু বের করি। 4x আর 5x এর লসাগু কত হবে? 4 5 20x, 20x। ঠিক আছে, লসাগু কত হলো? 20x। এবার আমার হিসাবে লসাগু বের করলাম 20x এবং প্রশ্নে বলা আছে লসাগু 60। তাহলে 20x সমান সমান 60। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু কত হবে? 20 দিয়ে 60 কে কাটলে কত হয়? 3। তাহলে x এর মান কত হলো? 3। তাহলে সংখ্যা দুটি কি কি হবে? সংখ্যা দুটি 4x ধরেছিলাম, তাহলে 4 এর x মানে 4 গুণন 3 সমান সমান 12 এবং 5x ধরেছিলাম, তাহলে 5x এর জায়গায় 3, তাহলে 3 5 15। তাহলে সংখ্যা দুটি কত হলো? 12 এবং 15। ঠিক আছে, এবার দেখবে প্রশ্নে কি চেয়েছে সেইভাবে তোমাকে করতে হবে। প্রশ্নে বলেছে সংখ্যা দুটির সমষ্টি। সমষ্টি মানে কি? যোগ করে দিতে হবে। তাহলে 15 আর 12 যোগ করে দিলে কত হবে? 27। তাহলে অ্যান্সার হবে অপশন এ 27। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো। 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে। বলছে একটি 900 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে হলে রেলিং এর দৈর্ঘ্য হবে কত মিটার? ঠিক আছে, বর্গার ক্ষেত্রফল, এই ধরনের অঙ্কে তোমরা দেখবে কি চেয়েছে এবং কি দেওয়া আছে। চেয়েছে রেলিং এর দৈর্ঘ্য হবে, মানে একটা কি দেওয়া আছে? বর্গাকার উদ্যান দেওয়া আছে। উদ্যানের চারদিকে রেলিং দিয়ে ঘুরবে, অর্থাৎ চারদিক বললে বুঝে নেবে চারদিক মানে পরিসীমা বের করতে হবে। ঠিক আছে, তাহলে রেলিং দিয়ে ঘিরবে, তাহলে রেলিং এর মানে পরিসীমা বের করতে হবে, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা মানে বর্গক্ষেত্রের কয়টা বাহু? 4টি বাহু। এই 4টি বাহুর যোগফলকেই পরিসীমা বলে। ঠিক আছে, যোগ করলে পরিসীমা বের হবে। তাহলে কি লাগতেছে? একটি বাহুর দৈর্ঘ্য লাগতেছে, তাই না? বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য থাকলেই আমরা পরিসীমা বের করতে পারবো। 4টা বাহুকে যোগ করে দেব, তাহলে পরিসীমা বের হবে। ঠিক আছে, এবার দেখবো বাহু দেওয়া আছে কিনা দেখতে হবে। কিন্তু এখানে বাহু দেওয়া নেই, কি দেওয়া আছে? 900 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বলছে, ক্ষেত্রফল দেওয়া আছে। এবার তোমাকে ক্ষেত্রফল সমান সমান কি এটাও জানতে হবে। ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 900, অর্থাৎ এখানে দুটি বাহুর গুণফল দেওয়া আছে। তাহলে এখান থেকে অতএব বাহু সমান সমান কি হবে? স্কয়ার থাকলে ওদিকে রুট ওভার হয়ে গেল 900। 900 এর বর্গমূল কত হবে? 30। 900 বর্গমূল হবে 30। তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 30। তাহলে রেলিং এর দৈর্ঘ্য কত হবে? তাহলে অ্যাকচুয়ালি কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। পরিসীমার সূত্র কি? 4 গুণন বাহুর দৈর্ঘ্য। 4 গুণন কেন হলো? যেহেতু বর্গক্ষেত্রে 4টি বাহু এবং 4টি বাহু সমান, তাই 4 এর সাথে একটা বাহু গুণ করে দিলেই 4টা বাহুর যোগফল বের হয়। ঠিক আছে, তাহলে 4 গুণন বাহুর দৈর্ঘ্য কত আছে? 30। 4 কে 30 দিয়ে গুণ করলে কত হবে? 120। 120 মিটার। ঠিক আছে, কিন্তু দেখো প্রথমে বাহু যেহেতু 30 বের হলো, কিন্তু অপশন দেখো 30 তোমার প্রথমে আছে। যদি 30 অ্যান্সার করে দাও তাড়াহুড়ো করে, এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাই বলছে পরীক্ষার সময় সবাই মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো করবে এবং বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। অঙ্ক সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়, তাহলে তোমরা অঙ্ক দেখে মানে খুব তাড়াতাড়ি বুঝে যাবে মানে অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তাই অঙ্কগুলো সবাই প্র্যাকটিসের মধ্যে রাখো, তাহলে অ্যান্সার হবে এখানে 120 মিটার, অপশন বি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি বেশি বড় করছি না, এখানে শেষ করছি এবং সবাইকে বলছে তোমরা ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। আমি প্রতিনিয়তই এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ার্সের ম্যাথের সমাধান নিয়ে আসবো। বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন WP, রেল, গ্রুপ ডি, NTPC, ফুড এসআই, মিসলিনিয়াসের
যেসব অঙ্কগুলো এসেছিল বিগত বছরে সেই সমাধানগুলোই এখানে আমি করাবো। এটাই আমি বলতে চাইবো যে কম্পিটিটিভ এক্সামে কোন ম্যাথগুলো দরকার। তোমরা যারা নতুন আছো তারা প্রথমে অ্যারিথমেটিক পার্টটা ভালোভাবে স্ট্রং করবে। অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের যে অংশ আছে সেই পাটিগণিতের অঙ্কগুলো তোমরা বাড়িতে শুরু করো, ঠিক আছে? একটা ভালো অঙ্ক বই কিনে নাও, সেই অঙ্ক বই থেকে অঙ্ক করা প্র্যাকটিস করো। কিন্তু এটা বলছে যে ধরনের অঙ্ক বই কিনো না কেন, যদি তুমি ভাবো যে আমি অঙ্ক বই কিনলাম, আমি এই অঙ্ক বই থেকে আমি অঙ্ক শিখবো, তাহলে আমি বলছি তুমি বই থেকে অঙ্ক শিখতে পারবে না। তোমাকে অঙ্কের নিয়ম জানতে হবে, প্রসেস জানতে হবে। প্রসেস জেনে সেই বই থেকে অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। কারণ আমি দেখেছি 2-3টা বই দেখেছি, বইতে মানে অঙ্ক করে দেওয়া আছে, সমাধান করে দেওয়া আছে ঠিকই, কিন্তু সেই সমাধানটা বিভিন্ন ট্রিকের সাহায্যে, মানে অনেকগুলো নিয়ম তোমাকে জানতে হবে। সেই বইয়ের হিসেবে যদি অঙ্ক শিখতে চাও তাহলে বিভিন্ন ট্রিক তোমার মাথার মধ্যে রাখতে হবে। কিন্তু অত ট্রিক তো মাথাতে রাখা সম্ভব না। তাই বলছি তোমরা বিভিন্ন ইউটিউবে, আমার হোক অন্য স্যারের হোক, যারা ইউটিউবে ফ্রিতে বিভিন্ন ক্লাস দিয়ে থাকে তারা অবশ্যই ভালো কন্টেন্ট প্রোভাইড করে, ঠিক আছে? তাই বলছি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং অন্যান্য চ্যানেলও ফলো করো। দেখো কোন চ্যানেলে সবচেয়ে ভালো ক্লাস হয়, সেই ক্লাসগুলো করো এবং সাথে আমার এই করানো ম্যাথগুলো দেখে যেতে পারো। আমি এখন থেকে প্রিভিয়াস ইয়ার্সের যে ম্যাথগুলো এসছে বিগত বছরে সেই ম্যাথগুলোই আমি এখানে করাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।